জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিশ্বায়নে চ্যালেঞ্জ ও আমাদের প্রস্তাবনায় শীর্ষক সেমিনারের মোহতারাম সভাপতি, সম্মানিত অতিথি ও আলোচক বিন্দু এবং দূর এবং কাছ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সকলের প্রতি আমার মোবারকবাদ ও শুভেচ্ছা। আমরা সবাই ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে আজকের সেমিনারের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এগুলো আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি। আমি খুব অল্প সময়ের মধ্যেই আমার কথা শেষ করতে চেষ্টা করছি। বিশ্বায়নে চ্যালেঞ্জ যে কথাটি, আমরা যদি মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে চাই বা বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যদি আগাইতে চাই, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি বা অনেক বিজ্ঞজনরা মনে করেন যে তিনটা মৌলিক বিষয় বর্তমান সময়ে আমাদের মাথায় রেখে আমাদের আগানো দরকার। প্রথমত আমাদের নৈতিকতা বা আমাদের আখলাক, দ্বিতীয়ত আমাদের এলেম বা নলেজ, তৃতীয়ত আমাদের টেকনোলজি বা ইনফরমেশন, যেটাই আমরা বলি না, যেভাবেই বলি না কেন, আমাদের সবার মনে রাখতে হবে যে মাদ্রাসা শিক্ষা মানে দ্বীনি শিক্ষা। এটা তথাকথিত একটা শিক্ষা প্রতিষ্ঠান না, একটা সার্টিফিকেট অর্জনের জন্য বা কিছু পড়াশোনার জন্যই মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি না, বরং দ্বীনি চিন্তা, ইমানি চিন্তা বা কোরআন সুন্নাহর চিন্তা একজন শিক্ষার্থীর মাঝে বা এই শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকবে তাদের মাঝে সৃষ্টি হবে, বা কোরআন সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সৃষ্টি হবে। এটাই মূলত মাদ্রাসা শিক্ষার অন্যতম উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আজকে আমাদের দেশে যে আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে, এই আখলাক বা নৈতিকতার পরিপন্থী যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের কি প্রস্তাব, সে বিষয়টাই আমি প্রথম উল্লেখ করতে চাই। যে কোনো দ্বীনি শিক্ষা বা আখলাকের জন্য কিন্তু একটা পরিবেশ খুব জরুরি। আমাদের মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসাগুলো আজকে এমন কিছু ব্যবস্থাপনার সাথে আমরা জড়িয়ে পড়ছি, সরকারি সিদ্ধান্তের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যে আমরা দ্বীনি পরিবেশটা কিন্তু মাদ্রাসায় টিকিয়ে রাখতে পারছি না, যে কারণে আমরা মাদ্রাসার থেকে যে দ্বীনি মানুষের বা দ্বীনি আখলাকি মানুষের যে আমরা আশা করি, সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে না। যেমন একটা দৃষ্টান্তমূলক দিয়ে আমি সুস্পষ্টভাবে বলি যে আমাদের দেশের শিক্ষার্থীরা, ছেলে আছে মেয়ে আছে, আমাদের দেশে মেয়ে শিক্ষার্থীও কিন্তু একেবারে কম না, কিন্তু মেয়ে শিক্ষার্থীদের জন্য আমাদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান খুবই নগণ্য, যে কারণে আমাদের দেশের কিন্তু ছেলে মেয়েরা একত্রেই পড়াশোনা করে। এই একত্রে পড়াশোনা করার কারণে কিন্তু বিশাল একটা নৈতিক ঘাটতি কিন্তু এখানে মাদ্রাসায় কিন্তু ঘটতেছে। এজন্য আমার আজকে সুস্পষ্ট প্রস্তাবনা যে আমাদের মেয়েদের শিক্ষার জন্য স্বতন্ত্র মহিলা মাদ্রাসা বা বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করা। যতদিন পর্যন্ত সেটা করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে ছেলে মেয়েদের জন্য স্বতন্ত্র শাখা বা স্বতন্ত্র সিট চালু করা, এটা খুবই জরুরি আমি মনে করি। আমার সুস্পষ্ট প্রস্তাব এটি। দ্বিতীয়ত, শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখি যে 40% মহিলা কোটা, কোথাও 20% মহিলা কোটা। এই বাধাবাধ্যকতা থাকার কারণে কিন্তু যেমন কোয়ালিটি সম্পন্ন শিক্ষক অনেক জায়গায় নিয়োগ পাচ্ছে না, আবার পরিবেশগত কিন্তু সমস্যা হচ্ছে, দ্বীনি পরিবেশ বা আখলাকি পরিবেশের ক্ষেত্রে অন্তরায় হচ্ছে। সেই ক্ষেত্রে এই কোঠা উঠাইয়ে দিয়ে বরং ছেলে মাদ্রাসা বা বালক মাদ্রাসার জন্য 100% পুরুষ শিক্ষকের, মেয়েদের জন্য 100% মেয়ে শিক্ষিকার নিয়োগের সুস্পষ্ট প্রস্তাব আমি দিতেছি। ঠিক এই সাথে সাথে মাদ্রাসা শুধু সার্টিফিকেট না, বরং আমাদের শিক্ষার্থীরা যাতে নৈতিকভাবে বা মানসিকভাবে যাতে তারা আল্লাহ পাকের হুকুম মানতে অভ্যস্ত হয়, ফরজ আমলের গুরুত্ব উপলব্ধি করা। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীরা থাকে, তখন এই আমলগুলায় তাদেরকে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা। আমরা পাঠ্যপুস্তকে তো আমরা পাঠদান করাইতেছি আছি, এর সাথে প্র্যাকটিক্যাল তাদের মানসিকভাবে তৈরি করা, যে আমাদের এই শিক্ষার কোনো অর্থ নাই যদি আমরা মৌলিকভাবে আল্লাহ পাকের এই হুকুমগুলো আমরা পালন না করি। এ বিষয়টা আমার মনে হয় শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই মনে হয় গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের এই মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষার মাধ্যমে যে আখলাক বা ইমানের যে একটা ঘাটতি, যেটা আমি মনে করি বিশ্বের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিরাট অন্তরায়,
সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটা গুরুত্বপূর্ণ আমরা পদক্ষেপ গ্রহণ করব, এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করতে পারি। দ্বিতীয় যে বিষয়টা বলছি আমি এলএম বা নলেজের যে বিষয়টা, সেক্ষেত্রে আমার পূর্ববর্তী আমার বন্ধু ডক্টর রফিকুল ইসলাম সাহেব বলেছেন যে গবেষণা তো অবশ্যই খুব জরুরি, কিন্তু আমরা মৌলিকভাবে আমাদের যে পাঠগুলো আমরা গ্রহণ করতেছি সেই পাঠগুলো যেন আমরা মৌলিকভাবে পড়তে চেষ্টা করি, পরীক্ষার জন্য যেন আমরা না পড়ি। সেই ক্ষেত্রে দক্ষ শিক্ষক এবং দক্ষ শিক্ষকদের সুন্দর পাঠদান পদ্ধতি, সেটা প্রশিক্ষণ অন্য যে কোনো উপায় হোক বা প্রযুক্তির মাধ্যমে হোক, সেটা আমাদের নিশ্চিত করা কিন্তু দরকার। আমাদের কোর্স কারিকুলামের যে বিষয়টা, আমি মনে করি এখন আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী থেকে দাখিল আলেম লেভেলের যে সিলেবাস, একেবারে খারাপ বলা যায় না। হ্যাঁ, সিলেবাস সবসময় এটা পরিবর্তনশীল, সংযোজন বিয়োজন সময়ের প্রেক্ষাপটে হবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিন্তু দাখিল এবং আলেম লেভেলে এখানে কিন্তু মানবিক এবং সাধারণ বিভাগ, দুইটা বিভাগ আছে। সেই ক্ষেত্রে সময়ের চাহিদার কারণে ব্যবসা বা কমার্সের যে বিষয়টা কিন্তু অন্তর্ভুক্ত হওয়া দরকার। আমাদের জাতীয় শিক্ষানীতিতে কিন্তু কমার্সের বিষয়টা কিন্তু আছে। বিশ্ব কিন্তু এখন সায়েন্সের পাশাপাশি কমার্সের দিকেও কিন্তু ঝুঁকছে, এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। আমাদের মাদ্রাসার স্বকীয়তা রেখেই কিন্তু যেমনি ভাবে আমাদের শিক্ষার্থীরা সায়েন্স পড়ছে, ঠিক তেমনি ভাবে আমাদের শিক্ষার যদি এই কমার্সের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলেও তারা এই বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে, তারা কিন্তু চ্যালেঞ্জ তারা মোকাবেলা করবে। এই বিষয়টা সুনির্দিষ্টভাবে প্রস্তাব আমি ব্যক্তিগতভাবে পেশ করছি। আমাদের মাদ্রাসার যে ফিডার ইনস্টিটিউট বা ফিডার প্রতিষ্ঠান ইবতেদায়ী মাদ্রাসা, অনেকেই বিষয়টি কথা বলছেন, কিন্তু আসলে 84 সন থেকে ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত কার্যত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বর্তমান সরকার প্রধান বারবার ঘোষণা করছে, আমরা শুনছি বাজেট আছে। সর্বোপরি 2018 সনে যে নীতিমালাটি ইবতেদায়ী মাদ্রাসার জন্য করা হয়েছে, ওই নীতিমালাটা অবিলম্বে বাস্তবায়ন করিয়া স্বতন্ত্র ইবতেদায়ী কিছু মাদ্রাসা যদি প্রতিষ্ঠা হয়, শিক্ষকরা যদি এমপিএ ভুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের এই রুট লেভেলের বা ফিডার লেভেলের আমাদের এই মাদ্রাসার ছাত্র সংখ্যার যে অভাবের কথা বলি, শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির যে অভাবের কথা বলি, এবং সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও জেনারেল স্কুল বা প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর মতো সমান সুযোগ সুবিধা দেওয়ার বিষয়টা নিশ্চিত করা যাইবে। কাজে অনতিবিলম্বে আমি মনে করি 18 সনের নীতিমালার আলোকে হইলেও কিছু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সরকারের যেহেতু বাজেট আছে, সরকার প্রধানের ঘোষণা আছে, সদিচ্ছা আছে, শুধু এই নীতিমালাটা বাস্তবায়নের অভাবেই কিন্তু এটা হচ্ছে না। আমি উচ্চশিক্ষা নিয়ে কথা বলতে চাই, ফাজিল এবং কামেলের যে বিষয়টা, আরবি বিশ্ববিদ্যালয় আমাদের ফাজিল এবং কামেল নিয়ন্ত্রণ করে। ফাজিল উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার জন্য ফাজিল লেভেলে অনার্স করা হয়েছে। সেখানে বিষয় কিন্তু একেবারেই সীমিত, মাত্র কয়েকটা বিষয়। এখানে আরো কিছু আধুনিক বিষয় সংযুক্ত করা দরকার, আধুনিক বিষয়গুলো কিন্তু খোলা দরকার। এবং যেসব প্রতিষ্ঠানগুলোতে, মাদ্রাসাগুলোতে অনার্স কোর্স খোলা হয়েছে, সেখানে এর গুণগত মান নিশ্চিত করা দরকার। ঠিক অনুরূপভাবে ফাজিল পাস কোর্সের যে বিষয়টা, আমরা জানি যে আমরা মাত্র এখন 1400 নম্বরে পড়াই, অত জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু বিএ পাস কোর্সে 2100 নম্বরে কিন্তু পড়ায়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সমতা রক্ষা করে মাদ্রাসার স্বকীয়তা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সংযুক্ত করে আমরা ফাজিল পাস কোর্সের সিলেবাসটা অবিলম্বে কিন্তু দ্রুত সংশোধন বা সংস্কার করার জন্য আমি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করছি। ঠিক অনুরূপভাবে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক যে নিয়োগ হয়, সেই ক্ষেত্রে আমাদের পূর্বোক্ত একদম বক্তা বলেছেন যে নিয়োগ পরীক্ষা, নিয়োগ পদ্ধতি এবং নিয়োগের যে বিলম্ব নিয়োগ দেওয়া, যেটা মাদ্রাসা শিক্ষা ধ্বংসের বা মাদ্রাসার মান নষ্টের একটা বিরাট কারণ। সেখানে পরীক্ষার মান বন্টন, আরবি বিষয়ের জন্য আরবিকে অগ্রাধিকার দেওয়া, জেনারেল বিষয়কে জেনারেল দেওয়া, একটা শিক্ষকের পদ শূন্য হলে দ্রুত শিক্ষক নেওয়া, এ বিষয়গুলা যাতে ত্বরান্বিত করা হয় এবং যৌক্তিকভাবে এই নীতিমালাটা প্রণয়ন করা হয়, এজন্য আমি সুনির্দিষ্ট বা সুস্পষ্ট প্রস্তাব পেশ করছি। আমি কথা বাড়াতে চাই না। আমি ধন্যবাদ জানাই এই সেন্টার ফর মাদ্রাসা ডেভেলপমেন্টকে আপনারা আমাদেরকে সম্পৃক্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক ভালো কিছুর জন্য, এবং আমি বিশ্বাস করি মাদ্রাসা শিক্ষা ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করিয়া মাদ্রাসা শিক্ষাই এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা হওয়ার দাবি রাখে। এটা আবেগ না, এটাই যৌক্তিক। আমি বিশ্বাস করি আইজ হোক কাইল হোক
আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের চেষ্টায় একদিন হয়তো সেই আশা আমাদের পূরণ হবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।